ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। চলে আসলাম আরেকটা ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আমাদের গল্পের নায়িকা যখন এত সুন্দর একটা ফুলের বাগানে প্রজাপতির মতো ঘোরাফেরা করছিল, তখনই আমাদের গল্পের হিরো তাকে প্রথমবার দেখেছিল এবং তার প্রেমে পড়ে যায়। কিন্তু এই ঘটনার 8 বছর পর তাদের দুজনেরই ম্যারেজ ফিক্স হয়েছিল। আমাদের গল্পের নায়িকার কাছে এটা একটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, কিন্তু আমাদের হিরো তাকে অনেক বেশি ভালোবাসতো। তাহলে দেখা যাক আমাদের হ্যান্ডসাম হিরো কিভাবে আমাদের নায়িকার মনে জায়গা করে নিবে। তাহলে চলো ড্রামাটা শুরু করি। ড্রামার শুরুতে আমাদের গল্পের হিরো জোকে দেখানো হয় যে মনে মনে ভাবছিল 8 বছর আগেও তুমি এরকম ভাবে গ্লো করছিলে। তারপর আমাদের 8 বছর আগে সিন দেখানো হয় যেখানে আমাদের গল্পের নায়িকা ফ্যাং অনেক সুন্দর একটা বাগানে ছিল। তার এই ফুলের বাগানটা এত বেশি ভালো লেগেছিল, সে তো আশেপাশে ঘুরতে শুরু করে এবং একটা হলুদ রোজ পিক করে, আর সে খুশি মনে সে ফুলটা তার কানের উপরে রাখে। কিন্তু ফ্যাংকে কেউ ডাকে, এ কারণে সে চলে যায় এবং তার দৌড়ে যাওয়ার সময় তার সে কানের ফুলটা নিচে পড়ে যায়। আর মিস্টার জো তো সেই ফুলটাকে এখনো তার কাছেই রেখে দিয়েছে। এখন আমাদের 8 বছর পরের ফ্যাংকে দেখানো হয় যে একজন লয়ার ছিল এবং তার কাজের বিষয়ে তার বান্ধবীর সাথে কথা বলছিল। সে যখন লিফটের সামনে দাঁড়িয়েছিল তখনই তার বিএফের সাথে অন্য কোনো মেয়ের ছবি তার কাছে আসে। মেয়েটি ফ্যাংকে বলছিল, এটা তোমার বিএফ, কিন্তু সে তো আমার সাথে নাইট স্পেন্ড করেছে, তোমাদের বিয়ে শুধুমাত্র ফিক্স হয়েছে, কিন্তু সে শুধুমাত্র আমাকেই ভালোবাসে, তাকে নাকি আমার থেকে বেশি খুশি কেউই করতে পারবে না। ফ্যাং তাকে বলে, যদি তাকে তোমার এতই পছন্দ হয় তুমি তাকে তোমার কাছেই রেখে দাও। আর তার বিএফ জুনহির সাথে সে ব্রেকআপ করে ফেলে। আর সেই মেয়েটা যে ছবিটা তাকে দিয়েছিল সে ঘনিষ্ঠ ছবিটা সে সব জায়গায় পাবলিশ করে দেয়, আর তার ফোনটাও সে ডাস্টবিনে ফেলে দেয়। অন্যদিকে আমাদের মিস্টার জোকে দেখানো হয় তার কাছে তার বাবার কল আসে। তার বাবা তাকে বলছিল, তুমি কি ভুলে গেছো ফ্যাং পরিবারের মেয়ের জন্য তোমার সম্বন্ধ এসেছে, তুমি চাইলে আমরা এই বিয়ের ব্যাপারে ডিসকাস করতে পারি। অন্যদিকে ফ্যাংকে তার মা বলছিল, আমরা জানতাম না ইয়ান পরিবার আমাদের সাথে এরকম কোনো কিছু করতে পারে। ফ্যাং তার মাকে বলে, মা এখন কোনো কিছুই যায় আসে না, আমি সে আবর্জনাকে ছুঁড়ে ফেলে দিয়েছি। ফ্যাংকে তার গ্র্যান্ডপা বলছিল, তুমি অনেক ভালো করেছো সে জুনহির সাথে ব্রেকআপ করে, সে তোমাকে একেবারেই ডিজার্ভ করে না। ফ্যাংয়ের বাবা বলছিল, আমার মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, তার তো বিয়ে দিতেই হবে। গ্র্যান্ডপা বলে, তোমাদের এই সব কিছু নিয়ে ভাবতে হবে না, এসব কিছু আমি হ্যান্ডেল করে নিব। তাছাড়া যে পরিবারের বড় ছেলে মিস্টার জো আছে, আর সে এখনো সিঙ্গেল, তুমি তাকেই বিয়ে করতে পারো। মিস্টার জো অনেক বেশি হ্যান্ডসাম, তাছাড়া সে অনেক ভালো কাজ করে, আমার মনে হয় সে তোমার জন্য একেবারে পারফেক্ট ম্যাচ হবে। ফ্যাংয়ের মা বলে, কিন্তু মিস্টার জো তো আমার মেয়ের থেকে 12 বছরের বড়। ফ্যাংয়ের বাবা বলে, বয়স দেখলে চলবে না, আমাদের সিনসিয়ারিটিও দেখতে হবে। আর আমার মনে হচ্ছে ফ্যাংয়ের গ্র্যান্ডপা যা বলছে ঠিকই বলছে, মিস্টার জো আমার মেয়ের জন্য একেবারে পারফেক্ট ম্যাচ হবে। ফ্যাং ভাবছিল, আমি তো ভেবেছিলাম আমি এখন আমার ক্যারিয়ারে ফোকাস করব, কিন্তু এখন তারা সবাই তো বিয়ের কথা বলছে। গ্র্যান্ডপা ফ্যাংকে বলে, আমি জানি তুমি অনেক টেনশনে আছো, কিন্তু আমাকে বিশ্বাস করে দেখতে পারো, তুমি ঠকবে না। এই বিয়েতে আমাদের পরিবারও খুশি হবে আর তুমি অনেক বেশি হ্যাপি থাকবে। ফ্যাংও তখন তার গ্র্যান্ডপার কথায় রাজি হয়ে যায়, আর সে তার গ্র্যান্ডপাকে বলে, আপনি যাকে চুজ করবেন আমি তাকেই বিয়ে করব। গ্র্যান্ডপা বলে, কালকে জি পরিবার এবং আমাদের পরিবারের মধ্যে ডিনার পার্টি হবে, সেখানে আমরা এই সব কিছু নিয়ে ডিসকাস করব। তারপর আমাদের ডিনার পার্টির সিন দেখানো হয় যেখানে তারা সবাই একসাথে খাবার খাচ্ছিল। ফ্যাং তো সেই জায়গায় মিস্টার জোকে দেখছিল আর ভাবছিল, এটাই হচ্ছে মিস্টার জো, সে ফরেন ট্রেডের মিনিস্টার, আর সে এত বেশি ফেমাস আর যোগ্য, আমি তাকে টিভিতেই দেখেছি, কিন্তু টিভির থেকেও বাস্তবে তাকে দেখতে বেশি ভালো লাগছে। মিস্টার জো তো ফ্যাংকে পানি ঢেলে দিচ্ছিল। ফ্যাং তো ভুলে তাকে বলে দেয়, থ্যাংক ইউ আঙ্কেল। মিস্টার জো তো থেমে যায়, আর আমাদের নায়িকা ভাবছিল আমি এটা কি বললাম, তাই সে বলে, থ্যাংক ইউ সো মাচ মিনিস্টার জো। ফ্যাং তো খাবার খাচ্ছিল এবং তার পা দুলাচ্ছিল, তাই তার জুতা তখন খুলে পড়ে যায়। ফ্যাং তো নিজেকে বোঝাচ্ছিল, আমি এসব কিছু কি করছি। তারপর সে তার পা ইউজ করে তার জুতা খুঁজছিল। মিস্টার জো তার পা দিয়ে তার জুতা এগিয়ে দেয়। ফ্যাংও তখন তাড়াতাড়ি করে জুতা পরে ফেলে। তারা অন্য কিছু নিয়ে ডিসকাস করছিল, আর ফ্যাংয়ের মোবাইলে তার বান্ধবীর কল আসে, তাই সে বাইরে চলে যায়। ফ্যাং তো মিস্টার জোয়ের সাথে ছবি ক্লিক করছিল আর বলছিল, আজকে আমি ব্লাইন্ড ডেটে এসেছি, কিন্তু সে আমার থেকে 12 বছরের বড়। আর সে তার বান্ধবীকে বলছিল, কিন্তু মিস্টার জোকে দেখে মনে হলো সে অনেক সোজা এবং কোল্ড হার্টেড, কিন্তু আমার তো এরকম মনে হচ্ছে তার মধ্যে কোনো ইমোশনই নেই, কিন্তু তার সামনে আমার ইমেজ আমার ভালো করতে হবে। এসব বলে সে যখন চলেই যাচ্ছিল তখনই মিস্টার জোয়ের সাথে ধাক্কা খায়। মিস্টার জো তাকে বলে বাইরে অনেক ঠান্ডা, তাই সে ধন্যবাদ জানিয়ে চলে যায়। মিস্টার জো ভাবছিল, আমি কখনো চাইনি তুমি আমার সামনে ভালো মেয়ে হয়ে থাকো। মিস্টার জো এবং ফ্যাংয়ের গ্র্যান্ডপা তারা দুজনেই তো এই বিয়েতে একেবারে রাজি ছিল। মিস্টার জোকে জিজ্ঞেস করা হয়, তুমি কি এই বিয়েতে রাজি? ফ্যাং ভাবছিল, এ কথা যদি আমাকে জিজ্ঞেস করা হতো আমি না করে দিতাম, কিন্তু সে ভালোই হ্যান্ডসাম, তাই আমি রাজি হয়ে যাব, এটাই তো ভাবছি। তাছাড়া অ্যারেঞ্জ ম্যারেজ তো করতেই হবে।
ফ্যাং তার গ্র্যান্ডপাকে বলে, আপনি যা ডিসাইড করেছেন আমি তাতে রাজি। কিন্তু মিস্টার জো তো কোনো কিছুই বলছিল না। ফ্যাং ভাবছিল সে কি আমাকে রিজেক্ট করে দিবে। আমি নিজেকে আগেই প্রিপেয়ার করে ফেলছি। কিন্তু মিস্টার জো বলে, আমার তো মনে হচ্ছে সে অনেক পোলাইট এবং কাইন্ড হার্টেড একজন মেয়ে। আমাদের দুজনের ম্যাচ পারফেক্ট হবে। আর বড়রা যা ডিসাইড করেছে আমি তাতে রাজি। কিন্তু আগে আমরা বিয়ের সার্টিফিকেট নিয়ে নিই, তার 1 মাস পরে আমরা বিয়ে করব। এল্ডার সবাই তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়, তাদের বিয়ে তো ফিক্স হয়ে গিয়েছিল। অন্যদিকে ফ্যাং তো ক্লাবে ছিল, তার বান্ধবী তাকে জিজ্ঞেস করে, তোমার ব্লাইন্ড ডেট কেমন ছিল। মিস্টার জো তো অনেক হ্যান্ডসাম ছিল, কিন্তু ভুলে আমি তাকে প্রথমবারই আঙ্কেল বলে ফেলেছি। তার বান্ধবী তো একেবারে অবাক হয়ে যায় আর তাকে বলে, কি তুমি ফরেন মিনিস্টারকে আঙ্কেল বলে দিয়েছ? তুমি কি জানো না সে কত বেশি হ্যান্ডসাম, কাইন্ড হার্টেড, তাছাড়া কত বেশি পাওয়ারফুল আর ধনীও? ফ্যাং বলে, আমাদের শুধুমাত্র একবারই দেখা হয়েছে, তাই আমি বেশি কিছু জানি না। তার বান্ধবী তাকে টিজ করতে শুরু করে আর বলে, কোনো ব্যাপার না, বিছানায় তোমরা অনেক সময় পাবে একে অপরকে জানার। ফ্যাং বলে, অনেক হয়েছে, এবার চুপ থাকো। আর তারা দুজনে মিলে অনেক বেশি ড্রিঙ্ক করতে শুরু করে, তাই তো ফ্যাং অনেক বেশি মাতাল হয়ে যায়। তারপর সে আঙ্কেল লিউকে কল করে আর বলে, প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন, আমাকে এখান থেকে নিয়ে যান, আমি অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গেছি। কিন্তু প্লিজ এ ব্যাপারে গ্র্যান্ডপাকে কোনো কিছু বলবেন না। কিন্তু কিছুক্ষণ পর তো সেখানে মিস্টার জো চলে আসে। তার বান্ধবী অনেক বেশি অবাক হয়, আসলে সে ভুলে আঙ্কেল লিউকে কল না করে তাকে কল করে দিয়েছিল। ফ্যাং তো মিস্টার জোকে দেখছিল আর বলছিল, আঙ্কেল লিউ আপনি এত হ্যান্ডসাম আবার কবে থেকে হয়ে গেলেন? তার বান্ধবী তাকে চিমটি কাটে আর বলে, তুমি এসব কিছু কি বলছো, ভালোভাবে দেখো। ফ্যাং তখন ভালোভাবে দেখে আর বুঝতে পারে এটা হচ্ছে মিস্টার জো, তাই সে বলে, মিনিস্টার জো আপনি এখানে? এখন সে বুঝতে পারে ভুলে সে তাকেই কল করে দিয়েছিল। মিস্টার জো তাকে কোট পরায় আর জিজ্ঞেস করে, তুমি কি নিজে হাঁটতে পারবে? ফ্যাং তাকে বলে, হ্যাঁ আমি নিজেই হাঁটতে পারবো। তারপর সে তাকে নিয়ে যায়। ফ্যাং এর তো ভালো লাগছিল না, তাই সে গাড়ির জানালা দিয়ে বাইরে দেখছিল। আর সে তো এরকম ভাবেই ঘুমিয়ে পড়ে। মিস্টার জো তাকে তার কাছে নিয়ে আসে এবং ঘুম পাড়িয়ে দেয়। ফ্যাং তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। তারপর মিস্টার জো তাকে ক্যারি করে তার বাড়িতে নিয়ে যায়। ফ্যাংয়ের মা বলছিল, তাকে উপরে নিয়ে যাও এবং শুইয়ে দাও। ফ্যাংয়ের মা এবং বাবা কিন্তু অনেক বেশি হ্যাপি ছিল তাদেরকে এরকম ভাবে দেখে। আর তারা বলছিল, ফ্যাংয়ের গ্র্যান্ডপা একেবারে ভালো একজনকে চুজ করেছে। মিস্টার জো গিয়ে তাকে বিছানায় শুইয়ে দেয় এবং তার জুতাগুলো খুলে আর সুন্দরভাবে তাকে কম্বল দিয়ে ঢেকে দেয়। আর সে অনেক সুন্দরভাবে তাকে স্মাইল করে দেখছিল আর আলতো করে তার চেহারা টাচ করে সে চলে যায়। মিস্টার জো তো নিচে চলে যায়। তখন সেই জায়গায় ফ্যাংয়ের প্যারেন্টস জিজ্ঞেস করে, আপনারা ম্যারেজ সার্টিফিকেট কবে নেবেন? মিস্টার জো বলে, কালকেই। ফ্যাংয়ের মা তারপর সকালে তাকে ওঠানোর চেষ্টা করছিল, কারণ তারা ম্যারেজ সার্টিফিকেট নিতে যাবে। কিন্তু ফ্যাং তো উঠতেই চাচ্ছিল না। তার মা বলে, তাড়াতাড়ি ওঠো, তোমরা ম্যারেজ সার্টিফিকেট নিতে যাবে। সে তো নিজেও শকড। তার মা তাকে স্পেশাল দিনের জন্য স্পেশাল একটা জামা দেয়। আর তার মা তাকে বলছিল বিশেষ দিনে বিশেষ কিছু পরে যেতে হয়। তখন ফ্যাংও তার মায়ের কথা মতো সেই জামাটা পরে নিচে চলে যায়, সেখানে মিস্টার জো তার জন্যই অপেক্ষা করছিল। তারপর তারা দুজনে একে অপরের হাত ধরে চলে যায় ম্যারেজ সার্টিফিকেট নিতে। তারা দুজনে সব ডকুমেন্টে সাইন করে ফেলে। তারপর তারা দুজনে বিয়ের জন্য ছবি তোলে আর আংটি পরানোর মাধ্যমে বিয়েটা একেবারে কমপ্লিট হয়ে যায়। সার্টিফিকেট নেওয়ার পর তারা দুজনেই গাড়িতে ছিল। মিস্টার জো তাকে বলে, বিয়ের সার্টিফিকেট নেওয়ার পর এখন আমরা দুজনে একসাথে খাবার খাবো। ফ্যাং বলে, তুমি তো অনেক বেশি ওল্ড ট্রেডিশনাল। মিস্টার জো বলে, এরকম কোনো কিছুই না, এগুলো আমাদের পরিবারের নিয়ম কানুন, যা ফলো করতে হয়। ফ্যাং তাকে জিজ্ঞেস করে, আমিও কি তোমার জন্য কোনো পদ্ধতি? জো বলে, তুমি আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা অংশ। মিস্টার জো ভাবছিল, তুমি আমার জীবনের আলোক রশ্মি, তুমি কখনোই আমার কাছ থেকে দূরে যেতে পারবে না, আমি তোমাকে যেতেই দিব না। ফ্যাং ভাবছিল, যাই হোক সে তো ভালোই ফ্লার্টিং করতে পারে। ফ্যাং বলে, আচ্ছা চলো তাহলে আমরা একসাথে খাবার খাই। মিস্টার জো তখন সেই রেস্টুরেন্টের কথা বলে যে রেস্টুরেন্টে তারা ডেটে গিয়েছিল। ফ্যাং ভাবছিল সে রেস্টুরেন্টের নাম এখনো তার মনে আছে। তারা দুজনে যখন এই রেস্টুরেন্টে যায় তখনই জিনহির সাথে তার দেখা হয়ে যায়, সেটা তার এক্স বয়ফ্রেন্ড ছিল। আর সে ফ্যাংকে বলছিল, আমাদের ব্রেকআপ হয়েছে মাত্র কয়দিন হয়েছে, তুমি এখন অন্য ছেলে নিয়ে ঘোরাফেরা করছো। ফ্যাং বলে, তুমি কি এই জায়গায় লজ্জিত হতে এসেছ? জিনহি বলে, এখনো তোমার সাথে আমার অ্যাকাউন্ট সেটেল হয়নি। আমি সেই মেয়েটার সাথে কি হ্যাং আপ করেছি, তুমি সব ছবি পাবলিশ করে দিয়েছ। এ কথা বলে সে ফ্যাংকে টাচ করার চেষ্টা করে, কিন্তু মিস্টার জো তার হাত ধরে ফেলে। আর সে জিনহিকে বলে, আদব কায়দা মনে রাখো। জিনহি বলে, তুমি কে, তুমি কেন আমাদের ম্যাটারে নাক গলাচ্ছ? ফ্যাং বলে, সে আমার ম্যাটারে অবশ্যই নাক গলাবে, কারণ সে আমার হাজব্যান্ড আর তার নাম হচ্ছে মিস্টার জো। মিস্টার জো এর নাম শোনার পর তো জিনহি ভয় পেয়ে যায়। মিস্টার জো জিনহিকে বলছিল, তোমার বাবার প্রমোশন হতে চলেছে, তুমি যদি এরকমই করতে থাকো আমার তার সাথে যোগাযোগ করতে হবে। জিনহি তো অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যায়।
তারপর ফ্যাং তাকে সরি বলছিল। মিস্টার জো তাকে বলে সে যদি তোমাকে আর কখনো বুলি করে তুমি আমাকে বলবে। ফ্যাং তাকে ধন্যবাদ জানায় আর বলে এটা হচ্ছে আমার এক্স বিএফ, যার সাথে আমি 1 বছর ডেট করেছি। আমাদের এঙ্গেজমেন্ট প্রায় হয়েই যেত, কিন্তু আমি জানতে পেরেছি সে আমাকে চিট করেছে, তাই আমি তাকে ডাম্প করে দিয়েছি। মিস্টার জো তাকে বলে তুমি একেবারে আপসেট হইও না। ফ্যাং তাকে আরো এক্সপ্লেন করতে চাচ্ছিল, কিন্তু সে ভাবে তাদের অ্যারেঞ্জ ম্যারেজ, এত কিছু বলা ঠিক হবে না। মিস্টার জো বলে আমার কাছে এটা বেশি গুরুত্বপূর্ণ, আমার পার্সন যাতে আমার সাথে লয়াল থাকে। সে কি করে না করে তা আমার কোনো কিছুই যায় আসে না, কিন্তু সে যাতে আমাকে ধোকা না দেয়। ফ্যাং ভাবছিল তার এবং আমার ভাবনা চিন্তার অনেক মিল আছে, এখন তো মনে হচ্ছে সত্যিই আমরা পারফেক্ট ম্যাচ। অন্যদিকে ফ্যাং যখন অফিসে কাজ করছিল তখনই তার কাছে প্রেসিডেন্ট লি আসে। আর সে ফ্যাংকে তার বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। ফ্যাং বলে আজকে সকালেই সে সার্টিফিকেট নিয়েছে। প্রেসিডেন্ট লিন তাকে বলছিল ফরেন মিনিস্টারের সাথে অনেক ল ফার্ম কাজ করতে চাচ্ছে। আমি চাই আমাদের ল ফার্মের তরফ থেকে তুমি যাও এবং তোমার প্রজেক্টের ব্যাপারে সবাইকে জানাও, যাতে এই কোলাবরেশন আমরাই পাই। যদি এই কোলাবরেশন তুমি করতে পারো তাহলে আমি তোমাকে প্রমোশন দিব। তারপরের দিন ফ্যাং তো সে মিটিংয়ে চলে যায়, যেখানে ফরেন মিনিস্টার আর কেউ নয়, তার হাজব্যান্ডই ছিল। ফ্যাং তো সেখানে গিয়ে তার প্রজেক্টের ব্যাপারে সবাইকে বোঝাচ্ছিল। মিস্টার জো তাকেই দেখছিল। এরকম ভাবে মিটিং শেষ হয়ে যায়। সবাই তো সেই জায়গায় ফ্যাং এর অনেক প্রশংসা করছিল। ফ্যাং বের হলে মিস্টার জোয়ের অ্যাসিস্ট্যান্ট তার কাছে যায় আর বলে বস বলেছে সে আপনার সাথে ডিনার করবে। তারপর তারা দুজনে একসাথে খাবার খাচ্ছিল। ফ্যাং মিস্টার জোকে বলছিল আমাকে আপনার সেক্রেটারি বলল আমার প্রজেক্টে নাকি কোনো সমস্যা আছে, আমাকে বোঝাবেন কোন জায়গায় সমস্যা। মিস্টার জো বলে তুমি অনেক কাজ করেছো, আগে খাবার খেয়ে নাও। ফ্যাং ভাবছিল যাই হোক মিস্টার জো অনেক ভালোই কাজ করে। মিস্টার জো তাকে বলে তোমার প্রজেক্টে তোমার নিজের ধারণা বেশি করে রাখতে হবে, তাছাড়া তোমার ফেসের এক্সপ্রেশন আরও বেশি ভালো করতে হবে। ফ্যাং তাকে ধন্যবাদ জানায়। মিস্টার জো তাকে বলে আমাদের বিয়ে হয়ে গেছে, তোমার এত ফর্মাল থাকতে হবে না। তারপর তারা দুজনেই খাবার খেয়ে চলে যায়। ফ্যাং তাকে বলছিল ধন্যবাদ মিস্টার জো আমাকে বাড়িতে ছাড়ার জন্য, কিন্তু মিস্টার জো তাকে তার ছাতা দিয়ে দেয়। ফ্যাং তারপর চলে যাচ্ছিল। মিস্টার জো তাকে দেখছিল আর ভাবছিল আমার তাকে আরো কিছু সময় দিতে হবে, আমার আরো কিছুদিন অপেক্ষা করতে হবে যাতে আমার লাইট আমার কাছে আসতে পারে। ফ্যাং যাওয়ার আগে পেছনে ঘুরে আর বলে গুড নাইট মিস্টার জো। তারপর আমরা দেখতে পাই তাদের আজকে অফিসিয়ালি বিয়ে ছিল। তার প্যারেন্টস তাকে বলছিল আমাদের মেয়ে কত বড় হয়ে গেছে, কিভাবে সময় চলে গেল আর আজকে তার বিয়ে হয়ে যাচ্ছে। ফ্যাং তার প্যারেন্টসকে হাক করে আর বলে আমি তোমাদের জন্য এখনো ছোটই। ফ্যাংকে তার মা বলছিল তোমার তো বিয়ে হয়েই যাচ্ছে, এবার তাড়াতাড়ি করে আমাকে নাতি এবং নাতনি দিও। অন্যদিকে ফ্যাং বাড়িতে বসে তার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছিল আর ভাবছিল বিয়ের পরপরই কি বাচ্চা নেওয়া জরুরি। মিস্টার জো যদি আমাকে বাচ্চার কথা বলে তাহলে আমি তাকে কি বলবো। মিস্টার জো তার কাছে চলে আসে এবং তাকে বলছিল আমি আমার সেক্রেটারির সাথে কথা বলেছি, 10 দিনের মধ্যে আমাদের হানিমুনের ট্রিপ প্ল্যান করা হয়ে যাবে। মিস্টার জো তো সেই জায়গায় তার কাছে যাচ্ছিল, তাই ফ্যাং মনে করে সে তাকে কিস করবে, তাই সে তার চোখ বন্ধ করে। কিন্তু মিস্টার জো তো লাইট অফ করে এবং শুয়ে পড়ে। ফ্যাং তো বলতে শুরু করে আজকে আমাদের ওয়েডিং নাইট, আমাদের কি কোনো কিছু করা উচিত না। মিস্টার জো তাকে বলে আমি অনেক ক্লান্ত, তুমি শুয়ে পড়ো, ঘুমিয়ে থাকো। কিন্তু ফ্যাং তো তার হাজব্যান্ডের উপরে চড়ে বসে আর বলে ওল্ড ম্যান তুমি যদি রোমান্স না করো তাহলে কিন্তু আমি করব। আর তারা দুজনে একে অপরকে কিস করছিল। আসলে এই সব কিছু ফ্যাং এর স্বপ্ন ছিল। ফ্যাং তো ঘুমের ঘরেই বলছিল ওল্ড ম্যান তুমি আমাকে কত ওয়েট করাবে। এ কথা বলে সে তো আমাদের মিস্টার জোকে অনেক টাচ করে। মিস্টার জো তাকে সরাচ্ছিল, কিন্তু সে তাকে হাক করে আর বলে তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। মিস্টার জো যখন ঘরে তাদের লিপ কিস হয়ে যায়, এবার তো মিস্টার জো কন্ট্রোল করতে পারে না এবং তার উপরে চড়ে তাকে কিস করতে শুরু করে। আর ফ্যাং তো ঘুমের ঘরেই তাকে কিস করতে থাকে এবং ঘুমিয়ে পড়ে। মিস্টার জো তাকে ভালোভাবে কভার করে শাওয়ার নিতে চলে যায়। তারপরে সিনে আমরা দেখতে পাই কালকে রাতের সব ঘটনা মনে করে মিস্টার জো তো অনেক বেশি স্মাইল করে। ফ্যাং আসলে মিস্টার জো তাকে বলছিল আন্টি এখন কাজে নেই, তাই তুমি যা খেতে চাও আমাকে বলে দিও, আমি জানতাম না তুমি কি খাও, তাই আমি অনেক কিছু বানিয়ে ফেলেছি। ফ্যাং তো অনেক অবাক হয় আর বলে তুমি খাবারও বানাতে পারো। মিস্টার জো বলে সিম্পল খাবার আমি বানাতে পারি, কিন্তু যে খাবারে বেশি পেঁয়াজগোছ সে খাবার আমি বানাতে পারি না। ফ্যাং তো সে জায়গায় তার বানানো পরিস খায় আর বলে অনেক বেশি মজা হয়েছে। মিস্টার জো তাকে জিজ্ঞেস করে তোমার কি কালকে রাতের কথা মনে আছে। ফ্যাং বলে আমার ঘুমানোর অভ্যাস অনেক বেশি খারাপ, আমি আবার ঘুমের ঘরে তোমাকে অ্যাটেক করে দেইনি তো। মিস্টার জো বলে না তুমি এরকম কোনো কিছুই করনি। ফ্যাং তো মিস্টার জোকে জিজ্ঞেস করে তোমার এয়ার কন্ডিশনার কি খারাপ। আমার কতক্ষণ অনেক বেশি শীত লাগলো, তারপর অনেক বেশি গরম লাগলো, আবার একসময় মনে হলো কেউ আমাকে কিস করছে। এ কথা শোনার পর তো মিস্টার জো কাশতে শুরু করে। ফ্যাং বলে কি হয়েছে, আমি কি ভুল কিছু বলে দিয়েছি। মিস্টার জো বলে আমি লাগেজ প্যাক করতে যাচ্ছি কারণ আমরা হানিমুনে যাব।
তারপর তারা যখন ফ্লাইট দিয়ে যাচ্ছিল তাদের আশেপাশে অনেক বডিগার্ড ছিল। ফ্যাং তো এই সব কিছু দেখে অনেক বেশি অবাক হয়। তারপর তারা যখন গাড়িতে ছিল, মিস্টার জো তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে বিয়ে করে সাফার করছো? ফ্যাং তাকে বলে, না একদমই না, আমার তো মনে হচ্ছে আমি নোবেল কেউ, আমি তো এরকম সিন কখনোই দেখিনি। মিস্টার জো বলে, আমাদের সেফটির জন্য সবসময় গার্ড রাখতে হয়। তারপর তারা দুজনেই তাদের গন্তব্যে পৌঁছে যায়। সেক্রেটারি বলছিল, সবকিছু আমি চেক করেছি, সবকিছু ঠিক আছে। সেক্রেটারি যাওয়ার পরপরই তো ফ্র্যাঙ্ক তার জামা কাপড় সব খুলে ফেলছিল। আর সে মিস্টার জোকে বলছিল, আমি তো শুনেছি এই জায়গায় হট স্প্রিং আছে। মিস্টার জোকে দেখে মনে হচ্ছিল সে তার ওয়াইফকে দেখে সেডুস হচ্ছে। ফ্র্যাঙ্ক তো হট স্প্রিংয়ে নেমে পড়ে আর তার হাজব্যান্ডকেও বলছিল এখানে আসতে। আর সে মিস্টার জোকে বলছিল, তুমি ওইখানে চলে আসো, আমরা দুজনে হট স্প্রিংয়ের মজা নেই। কিন্তু মিস্টার জো বলে, না, রাতের তাপমাত্রা এবং দিনের তাপমাত্রা একেবারে আলাদা। এ কথা শুনে ফ্যাং বলতে শুরু করে, তুমি একেবারে আমার গ্র্যান্ডপার মতো। তখন তো মিস্টার জো তার কাছে চলে যায় আর সে তো জামা কাপড় খুলে ফ্যাংয়ের কাছে চলে যায় এবং তার হাত ধরেছিল। ফ্যাং তো চলে যেতে শুরু করে কিন্তু মিস্টার জো তাকে হাক করে আর বলে, তুমি আমাকে প্রভোগ করে এখন কোথায় যাচ্ছ? আর সে তো ফ্যাংকে টিজ করে তার শরীরের মধ্যে তার হাত লাগাচ্ছিল। আর সে ফ্যাংকে বলছিল, তুমি না পানি দিয়ে খেলতে পছন্দ করো, এখন কোথায় যাচ্ছ? ফ্যাং ভাবছিল তাকে একেবারে আলাদা মনে হচ্ছে। ফ্যাং তো বাহানা বানাতে শুরু করে আর বলে, আসলে আমার কানে পানি ঢুকে গেছে, তাই আমার রুমে যেতে হবে। তাই তার হাজব্যান্ডও তাকে কোনো কিছু বলে না। ফ্যাং তো দৌড়াতে দৌড়াতে ভেতরে চলে যায় কিন্তু সে একটু ব্যথা পেয়েছিল। মিস্টার জো তার কাছে চলে যায় এবং তার পায়ে মেডিসিন লাগাচ্ছিল। ফ্যাং তার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিল, তুমি কি সব জায়গায় মেডিসিন বক্স তোমার সাথে নিয়ে ঘোরো? মিস্টার জো তাকে না বলে ফ্যাং বলে, তাহলে কি তুমি আমার জন্য এনেছ? মিস্টার জো বলে, হ্যাঁ, স্পেশালি তোমার জন্যই এনেছি। ফ্যাং তার এ কথা শুনে অনেক হ্যাপি হয়। তারপর তারা দুজনেই তো অনেক সুন্দরভাবে হানিমুন কাটায়। আমাদের নায়ক তো বারবার কাজেই ব্যস্ত ছিল কিন্তু আমাদের নায়িকা অনেক বেশি মজা করে। ফ্যাং তো সব জায়গায় ঘুরতে যায় এবং অনেক বেশি মজা করে। তারা যখন কাঁকড়া খাচ্ছিল, সে তার হাজবেন্ডকে একেবারে তার মতো কাঁকড়া বানিয়ে দেয়। এরকম ভাবেই তাদের দিন অনেক সুন্দর কাটছিল। ফ্র্যাঙ্কে তার বান্ধবী এক জোড়া নাইটি দিয়েছিল, যে নাইটি আমাদের হিরো দেখে ফেলে। ফ্র্যাঙ্ক তো এই সবকিছু দেখে তার বান্ধবীর ওপর চিল্লাচ্ছিল, অন্যদিকে তার বান্ধবী তো কাশছিল। তারপর ফ্যাংয়ের মা তো কল করে, ফ্যাং ঘুমাচ্ছিল তাই মিস্টার জো সে ফোনটা স্পিকারে রেখে দেয় যাতে ফ্যাং শুয়ে শুয়ে কথা শুনতে পারে। ফ্যাংয়ের মা বলছিল, তোমরা তো অনেক ঘোরাঘুরি করছো, এতে তোমাদের ফিলিংস অনেক বেশি ডেভেলপড হবে। আর সে তার মেয়েকে বলছিল, তোমরা যখন নাইট স্পেন্ড করবে তখন কোনো প্রোটেকশন ইউজ করবে না, আমি চাই তোমাদের বাচ্চা জলদি হোক। ফ্যাং তো অনেক বেশি লজ্জায় পড়ে যায় আর তার মাকে বলে, মা, সিগন্যাল পাওয়া যাচ্ছে না। এ কথা বলে সে কল কেটে দেয়। তার হাজব্যান্ড তো অনেক বেশি হাসছিল। এরকম ভাবে তাদের হানিমুন একেবারে শেষ হয়ে যায় এবং তারা বাড়িতে চলে আসে। ফ্র্যাঙ্ক তো ক্লান্ত হয়ে বসেছিল, তার হাজব্যান্ড তারা জুতা খুলে দিচ্ছিল আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি খাবে? ফ্র্যাঙ্ক বলে, আমি তো খাবার অর্ডার করেছি, খাবার কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। মিস্টার জো বলে, এই জায়গায় সিকিউরিটি অনেক বেশি টাফ, কেউ এখানে আসতে পারবে না। ফ্র্যাঙ্ক বলে, এর মানে মিনিস্টার হওয়া অনেক বেশি কঠিন একটা কাজ, তাই না? জো বলে, কোনো কাজই সহজ না। এখন তুমি বসো, আমি তোমার জন্য খাবার বানাচ্ছি। তারপর সে বসে বসে দেখছিল এবং মিস্টার জো তার জন্য খাবার বানাচ্ছিল আর সে তার জন্য এগ নুডলস রান্না করে। ফ্র্যাঙ্ক তো অনেক মজা করে খাবার খাচ্ছিল এবং তার খাবারের প্রশংসা করে। ফ্র্যাঙ্ক বলছিল, আমি যে খাবার অর্ডার করেছিলাম সে খাবারের থেকে তোমার খাবার রান্না বেশি মজা হয়েছে। মিস্টার জো তার কথা শুনে হ্যাপি হয়। ফ্র্যাঙ্ক ভাবছিল, মিস্টার জো এত বড় একটা পজিশনে আছে, সে এত বেশি হ্যান্ডসাম, রিচ, এত ভালো খাবারও বানাতে পারে, কিন্তু সে আগে সব সময় সিঙ্গেল ছিল। তাছাড়া নিউজেও তার জিএফ এর ব্যাপারে কখনো কোনো কিছু বলা হয়নি। তাহলে এমন কি হতে পারে সে আসলে অক্ষম? আমি কি তাকে জিজ্ঞেস করব? কিন্তু এটা তো অনেক লজ্জার বিষয়। মিস্টার জো তাকে জিজ্ঞেস করে, তুমি কি কোনো কিছু বলবে আমাকে? ফ্র্যাঙ্ক বলে, আপনি কি সবসময় আপনার জিএফ এর জন্য খাবার বানাতেন? মিস্টার জো বলে, আমার শিডিউল কি আমি তোমাকে দিব? তোমার কি মনে হয় আমার কি এত সময় আছে যে আমি জিএফ বানাবো? আসলে মাঝে মাঝে মেয়েটা আন্টি ভ্যাকেশনে চলে যেত, তখন আমি এবং আমার ভাই খাবার বানানোর প্র্যাকটিস করতাম, এরকম ভাবে আমি শিখে গেছি। আর তুমি আমার জীবনের প্রথম ব্যক্তি যার জন্য আমি খাবার বানিয়েছি। তারপর ফ্যাং যখন শাওয়ার নিয়ে বেরিয়ে আসে, তার বান্ধবী তাকে জিজ্ঞেস করছিল, তোমার হানিমুন কেমন কাটলো? আমি তোমাকে যে নাইটি দিয়েছিলাম তুমি কি সেটা পরেছিলে? সেটা পরলে তো তোমার হাজব্যান্ড তোমার প্রতি একেবারে ফিদাই হয়ে যেত। ফ্যাং বলে, আমি তোমাকে ছাড়বো না, আমি এসে তোমার সাথে অ্যাকাউন্ট সেটেল করছি। তোমার এত সাহস, তুমি আমাকে এরকম জামা দিয়েছ? তার বান্ধবী বলে, যাদের নতুন বিয়ে হয় সে মেয়েরা তো এরকম জামা কাপড়ই পরে, তোমার হাজব্যান্ড তো ওল্ড, সে নাও করতে পারে। তারা যখন এই সব কিছু নিয়ে কথা বলছিল, মিস্টার জো সেখানে চলে আসে।
ফ্যাং তো কল কেটে শুয়েছিল, কিন্তু মিস্টার জো বলে তোমার চুল ভিজা, আগে আমি শুকিয়ে দেই। তারপর সে তার চুল শুকিয়ে দিচ্ছিল। মিস্টার জো আপসেট হয় আর তাকে বলে আমি জানি আমি তোমার থেকে বয়সে বড়, তাই আমি বুঝতে পারছি তোমার বান্ধবী তোমার সাথে যোগ করছিল। মিস্টার জো তাকে সরি বলে। ফ্যাং ভাবছিল সে কি সবকিছু শুনে নিয়েছে। মিস্টার জো তাকে বলে আমাদের সম্পর্ক ডেভেলপ করার জন্য আমাদের উচিত একসাথে আস্তে আস্তে করে এগিয়ে যাওয়া। এখন তো আমরা একে অপরের হাত ধরে ঘুমাতেই পারি। ফ্যাং বলে আচ্ছা ঠিক আছে। ফ্যাং তো বাতি বন্ধ করে ফেলে এবং তাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে আর ভাবছিল সে তো আমার থেকেও বেশি ইনোসেন্ট। তারপর ফ্যাং যখন তার কাজ করছিল তখনই তার কাছে প্রেসিডেন্ট জি আসে এবং তাকে বলছিল সে পাওয়ার প্রজেক্টের জন্য আজকে মিটিং হতে চলেছে, তুমি আমার সাথে চলো। তারা সে মিটিংয়ে গেলে দেখতে পায় সেখানে তো অনেক লয়ার ছিল, যাদের পারফরমেন্স সব থেকে বেশি ভালো হবে তাদেরকে এই প্রজেক্ট দেওয়া হবে। সেখানে আমরা মিস্টার শ্যানকেও দেখতে পাই, যে আসলে আমাদের নায়িকার সিনিয়র ছিল। সে প্রজেক্টের ব্যাপারে সবাই সবার ধারণা দিচ্ছিল, কিন্তু ফ্যাংয়ের কথাবার্তা এবং তার ধারণা সব থেকে বেশি ভালো ছিল, তাই এই প্রজেক্ট তাদেরকেই দেওয়া হয়। মিস্টার শ্যান সেই জায়গায় তাকে কংগ্রাচুলেশন জানায় আর বলে আমি তোমার আন্ডারে কাজ করতে চাই, যদি কোনো বিষয়ে প্রয়োজন পড়ে আপনি আমার সাথে কথা বলতে পারেন। ফ্যাংও তখন তার কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে রাতে ফ্যাং তো তার প্রজেক্ট কমপ্লিট করছিল, তার হাজব্যান্ড তো কাজ থেকে আসার পরপরই তার কেয়ার করতে শুরু করে। তারপরে সিনে মিস্টার জো ফ্যাংকে তার ফ্যামিলির সবার সাথে দেখা করাতে নিয়ে যায়। সেখানে আমরা তো বেবেকেও দেখতে পাই, যে বলতে শুরু করে আন্টি আপনাদের হানিমুন কেমন কেটেছে। গ্র্যান্ডপা তো বলতে শুরু করে তুমি বাচ্চা মানুষ, চুপ থাকো, এসব কিছু কি বলছো। ফ্যাং বেবেকে বলে তোমার আঙ্কেল আমাকে অনেক ভালোভাবে ট্রিট করে। বেবে বলতে শুরু করে আমার আঙ্কেল তোমাকে এত ভালোভাবে ট্রিট করে, তবে বাচ্চা কবে দিবে। মিস্টার জো এর বাবা এবং মাও তো এই সব কথাবার্তাই বলছিল, কিন্তু মিস্টার জো তার ওয়াইফের হাত ধরে আর বলছিল আমার ওয়াইফ এখন অনেক গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করছে, আমরা এই সব বিষয়ে পরে ভাববো। মিস্টার জয়ের মা তো ফ্যাংয়ের অনেক প্রশংসা করছিল, কারণ অনেক কম বয়সে সে অনেক বড় বড় প্রজেক্টে কাজ করেছে। তারপর তারা সবাই মিলে অনেক মজা করে খাবার খাচ্ছিল। তারপরে সিনে আমরা দেখতে পাই সে মিস্টার জয়ের পায়ের ওপরে শুয়েছিল এবং তাকে ব্লুবেরি খাওয়াচ্ছিল। ফ্যাং তো মিস্টার জোকে বলছিল যখন আমরা ডিনার করছিলাম আমার খাওয়া খাবার তুমি খেয়েছিলে, এটা তো আমাদের ইনডাইরেক্টলি কিস। মিস্টার জো তাকে বলে তুমি আমাকে কিস করতে চাইলে করতে পারো, এখন বলো আমাদের সম্পর্ক কি। ফ্যাং বলে আমরা হাজব্যান্ড ওয়াইফ। মিস্টার জো তখন তার ওয়াইফের কাছে চলে আসে এবং তাকে কিস করে। তারপরের দিন মিস্টার জো তার জন্য খাবার বানাচ্ছিল, তখনই ফ্যাং সেখানে চলে আসে আর বলে আজকে আমাকে ল ফার্মে যেতে হবে, আমি আজকে খাবার খেতে পারবো না। মিস্টার জো তাকে বলে তুমি এত সকাল সকাল উঠে গেছো, কালকের কিসে কি তুমি ভয় পেয়ে গেছো। কিন্তু ফ্যাং তাকে বলে তোমার কিস একদমই ভালো ছিল না, তাই তুমি ফিউচারে আরো বেশি প্র্যাকটিস করো, কথা বলে তাকে কিস করে। ফ্যাং তারপর কাজের জন্য বেরিয়ে পড়ে। মিস্টার জো একেবারে শকড। তারপর সে মিস্টার শ্যানের সাথে কাজ করছিল এবং খাবার খাচ্ছিল। আমরা সেখানে জোয়ের সেক্রেটারিকেও দেখতে পাই, যে সব কিছু দেখতে পাই আর সে ছবি তুলে মিস্টার জোকে পাঠিয়ে দেয়। আর সে মেসেজ করে বলে আজকে প্রজেক্ট নিয়ে তারা দুজনে একসাথে ডিসকাস করছে। মিস্টার জো তো এই সব কিছু দেখে আর সে তার ওয়াইফকে মেসেজ করে আর বলে ক্যান্টিনের খাবার কি অনেক বেশি ভালো। ফ্যাং তাকে ছবি তুলে পাঠায় আর বলে হ্যাঁ ভালো। মিস্টার জো তাকে বলে খাবার ভালো নাকি তুমি যার সাথে খাবার খাচ্ছ সে ভালো। ফ্যাং বলে আমি শুধুমাত্র মিস্টার শ্যানের সাথে কাজ করছি, তাছাড়া আর কোনো কিছুই না, কেন তুমি কি জেলাস হচ্ছ। মিস্টার জো বলে না একদমই না, কিন্তু আজকে কাজ শেষ হলে আমি তোমাকে পিক আপ করতে আসবো। ফ্যাং কিন্তু বুঝতে পেরেছিল সে আসলে জেলাস হয়েছে। অন্যদিকে মিস্টার শ্যান ফ্যাংকে বলছিল আমি এই প্রজেক্টের ব্যাপারে আরো জানতে চাই। ফ্যাং বলে আমরা এই ব্যাপারে অনলাইনে ডিসকাস করতে পারি, আমার হাজব্যান্ড আমাকে পিক আপ করতে এসেছে, তাই আমার কাছে আর কোনো সময় নেই। মিস্টার শ্যান অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি বিবাহিত, তখন সে বলে হ্যাঁ। তারপর ফ্যাং গিয়ে গাড়িতে বসে পড়ে। তার হাজব্যান্ড তাকে বলছিল তোমার হাত অনেক বেশি ঠান্ডা, দাও আমি তোমার হাত গরম করে দেই। আর সে ফ্যাংকে মিস্টার শ্যানের ব্যাপারে জিজ্ঞেস করে আর বলে সে কি তোমার সিনিয়র ছিল। ফ্যাং বলে হ্যাঁ আমরা একসাথেই পড়াশোনা করেছি, টিচার তো তার অনেক বেশি প্রশংসা করতো, সে আমার সিনিয়র। মিস্টার জো বলে তুমি তার ব্যাপারে কথা বলছো কিন্তু অনেক এক্সাইটেড আছো, আমি এখন অনেক রিগ্রেট ফিল করছি। ফ্যাং বলে কেন তুমি আফসোস করছো। মিস্টার জো বলে যখন তুমি গ্র্যাজুয়েটেড হয়েছ তখন যদি আমি তোমাকে পেয়ে যেতাম। 10 বছর হয়ে গেছে। ফ্যাং বলে হ্যাঁ আমরা তো 12 বছরের বড়। মিস্টার জো তাকে কাছে করে ফেলে আর বলে তুমি ভুল কিছু বলে ফেলেছ, এবার তোমাকে পানিশমেন্ট দিব। আর সে ফ্যাংকে তার কোলে বসিয়ে তাকে কিস করতে শুরু করে। তারা যখন একে অপরকে কিস করছিল হঠাৎ করে ফ্যাং নিচে নেমে বসে পড়ে। মিস্টার জো ভাবছিল এই দিনটার জন্য আমি অনেক বছর ধরে অপেক্ষা করছি। তারপরে সিনে আমরা দেখতে পাই মিস্টার জো রেডি হয়ে যাচ্ছিল, কিন্তু ফ্যাং তাকে জড়িয়ে ধরেছিল
আর সে মিস্টার জোকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? মিস্টার জো বলে, আমার বিজনেস ট্রিপে যেতে হবে, সাথে প্রজেক্টের ব্যাপারে আমি ডিসকাস করতে পারি। ফ্যাং জিজ্ঞেস করে কয়দিন লাগবে, তখন সে বলে 1 সপ্তাহ পর আমি চলে আসব। আর যতদিন আমি থাকবো না তুমি নিজের ভালোভাবে কেয়ার করো, আর আমি ফিরে আসার আগেই তুমি নিজেকে মেন্টালি প্রস্তুত রেখো। ফ্যাং তো লজ্জা পেয়ে যায় এবং সে কাঁথার নিচে চলে যায় আর বলে, তুমি এখান থেকে চলে যাও। তারপরে সিনে ফ্যাং যখন কোথাও যাচ্ছিল তার পেছনে একজন লোক আসে যার হাতে নাইফ ছিল। ফ্যাং এবং তার সিনিয়র কথাবার্তা বলছিল, তখনই সে লোকটা চলে আসে অ্যাটাক করতে। কিন্তু ফ্যাং তাকে ঠিক সময় দেখে ফেলে এবং তাকে প্রতিহত করে। আর সে লোকটাকে অনেক জোরে লাথি মারে, কিন্তু তার পা তো সেই জায়গায় মুচকে গিয়েছিল। ফ্যাং তাকে জিজ্ঞেস করে, তুমি কেন আমার ওপর অ্যাটাক করেছো? কিন্তু সে লোকটা কোনো কিছুই স্বীকার করছিল না। ফ্যাং তাই তাকে পুলিশে ধরিয়ে দেয়। তারপর ফ্যাংকে তার সিনিয়র জিজ্ঞেস করছিল, তুমি কি ঠিক আছো? ফ্যাং বলে, আমি আমার পায়ে একটু আঘাত পেয়েছি, না হলে আমি ঠিকই আছি। তখন তাদের প্রেসিডেন্টও সেখানে চলে আসে আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? ফ্যাং তার পায়ের আঘাতের জন্য কিছুদিনের ছুটি চায়, তখন সেও রাজি হয়ে যায়। ফ্যাং তার প্রেসিডেন্টকে বলছিল, এই ম্যাটারটা যত ছোট মনে হচ্ছে অতটাও ছোট না। তারপর ফ্যাং তো কোনো রকম ভাবে বাড়িতে চলে যায়। মির তার কেয়ার করছিল। মির তো ফ্যাং এর কাছ থেকে সবকিছু শোনে আর তাকে বলে, আমি কি স্যারকে সবকিছু বলবো? ফ্যাং বলে, নতুন এনার্জি প্রজেক্ট নিয়ে সে অনেক চিন্তিত, তাকে সবকিছু বলার প্রয়োজন নেই। আমি চাই না তার ইন্সপেকশনে কোনো সমস্যা হোক। তারপরের দিন মেড বারবার খাবার খাওয়ার জন্য তাকে ডাকছিল, কিন্তু সে কোনো রেসপন্সই করে না। মেড ভেতরে চলে যায় আর দেখতে পায় তার তো জ্বর এসেছে, আর তার জ্বরের তাপমাত্রাও অনেক বেশি ছিল। তাই সে মিস্টার জোকে কল করে। মিস্টার জো তার প্রজেক্টের ব্যাপারে কথা বলছিল। মেড কল দিয়ে মিস্টার জোকে তখনই বলতে শুরু করে, ম্যাডামের কিছু হয়ে গেছে। মিস্টার জো তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? মেড বলে, ম্যাডাম যখন কালকে কাজ শেষ করে বাড়িতে ফিরেছিল, হঠাৎ করে কেউ তার উপর অ্যাটাক করে। কিন্তু সে কোনো রকম ভাবে নিজেকে প্রোটেক্ট করেছিল, কিন্তু সে তার পায়ে আঘাত পেয়েছে। সে আমাকে নিষেধ করেছিল এই সব কিছু আপনাকে বলতে, কিন্তু এখন তার অনেক বেশি জ্বর এসেছে, আর এত জ্বরের কারণে সে অজ্ঞান হয়ে গেছে। তারপরে সিনে আমরা দেখতে পাই আমাদের নায়িকার জ্ঞান ফিরে, আর সে দেখতে পাই সে তো একটা হসপিটালে আছে। মেয়ের তাকে জাগতে দেখে ডাক্তারকে ডাকে। মেয়ের ফ্যাংকে বলে, তারা হচ্ছে মেডিকেল টিম, তারাই আপনার চিকিৎসা করবে। কিন্তু ফ্যাং বলে, এটা তো মিস্টার জোয়ের মেডিকেল টিম, যারা তার খেয়াল রাখে। এর মানে আমার সাহায্য কি মিস্টার জো করেছে? ডাক্তার সেই জায়গা থেকে ফ্যাংকে চেক করে চলে যায় আর বলে, আপনার ফিভার এখন ঠিক হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে আপনার পাও ঠিক হয়ে যাবে। মেড বলে, আমি স্যারের সাথে কথা বলেছি। ফ্যাং বলে, সে কি আমার প্রতি রেগে আছে? তখনই মিস্টার জো তাকে কল করে। ফ্যাং তার হাজব্যান্ডকে বলে, আমি কি তোমাকে ডিস্টার্ব করেছি? মিস্টার জো তো রেগে যায় আর বলে, তোমার ইনজুরির ব্যাপারে কেন তুমি আমাকে কিছু বলনি? মেড আন্টি যদি আমাকে এসব কিছু না বলতো, মনে হয় না তুমি আমাকে এসব কিছু বলতে। ফ্যাং বলে, আসলে আমি আন্টিকে মানা করেছিলাম তোমাকে কোনো কিছু বলতে, কারণ তুমি কাজে আসো, আমি তোমাকে ডিস্টার্ব করতে চাইনি। আমি জানি তোমার এই প্রজেক্ট কত বেশি গুরুত্বপূর্ণ সবার জন্য। মিস্টার জো বলে, আমার দায়িত্ব তোমাকে নিতে হবে না, তুমি সবকিছু আমাকে বলবে, আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমি চাই তুমি আমার প্রতি হনেস্ট থাকো। তখন সে বলে, আচ্ছা ঠিক আছে, আর কখনো এরকম হবে না। মিস্টার জো বলে, তুমি নিজের কেয়ার করো, খুব শীঘ্রই আমি ফিরে আসবো। তারপরে সিনে মেয়ের তাকে হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছিল। আর সে ফ্যাংকে বলছিল, স্যার আমাকে বলেছে যতদিন পর্যন্ত আপনার পা ঠিক না হবে আপনি অফিসে যেতে পারবেন না, আপনার বাড়িতে বসেই কাজ করতে হবে। ফ্যাং তখন বলে, আচ্ছা ঠিক আছে। তারপর সে লাইব্রেরিতে চলে যায় বুক পড়ার জন্য। কিন্তু সেখানে যাওয়ার পর সে হলুদ গোলাপের সেই ফ্রেমটা খুঁজে পায়। ফ্যাং বলছিল, এটা তো আমার পছন্দের ফুল, এরকম মনে হচ্ছে মিস্টার জো এটা আমার জন্যই রেখেছে। কিন্তু সে কেন এটা লাইব্রেরিতেই লুকিয়ে রেখেছে? আর সে তারিখ দেখে তো একেবারে অবাক হয়ে যায়, কারণ সেটা 8 বছর পুরানো ছিল। ফ্যাং ভাবছিল, এর মানে এটা কি সে আমার জন্য না, অন্য কোনো মেয়ের জন্য রেখেছে। তখনই মেড সেখানে চলে আসে তার জন্য ওষুধ নিয়ে। ফ্যাং তখন মেডকে জিজ্ঞেস করে, আপনি মিস্টার জোয়ের সাথে কত বছর ধরে আছেন? মেড বলে, আমি মিস্টার জোয়ের সাথে 20 বছর ধরে আছি, আমি তার জন্য খাবার বানাই আর তার বাড়ি দেখাশোনা করি। ফ্যাং ভাবছিল, আমি কি আন্টিকে জিজ্ঞেস করব 8 বছর ধরে সে কেন এই শুকনো ফুলটা তার কাছে রেখেছে। কিন্তু সে আন্টিকে জিজ্ঞেস করে, আপনি কি আমাকে বলবেন মিস্টার জো এরকম পার্সন, আর আপনি মিস্টার জো এর ব্যাপারে কি মনে করেন আমাকে বলুন। মেড বলে, স্যার অনেক ডিসিপ্লিন মেনটেন করে চলে, সে প্রত্যেকদিন সকাল 6টার মধ্যে ওঠে এবং তারপর নিচের খাবার নিজেই বানায়। তারপর সে খাবার বানিয়ে কাজে চলে যায়। তার নিয়ম কানুন নিয়ে সে অনেক বেশি স্ট্রিক্ট। তার কাজ শেষ হলে সে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। স্যারকে দেখলে এরকম মনে হয় তার কাছে এক একটা সেকেন্ড অনেক বেশি দামি। আর সে তো প্রতিদিন এই নিয়ম কানুনই ফলো করে। সে তার কাজ শেষ করে আসার পর কিছুক্ষণ বই পড়ে, তারপর খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। মাঝে মাঝে স্যারকে দেখলে আমার এরকম মনে হয় তার মধ্যে কোনো ইমোশনই নেই।
তার সাথে আমি এত বছর ধরে আছি, কিন্তু আমার তো এরকমই মনে হয়। ফ্যাং জিজ্ঞেস করে তার কোনো হবি নেই, যেরকম গার্ডেনিং করা, ঘোরাফেরা করা। মেড বলে স্যারের কাছে এত সময়ই থাকে না। ফ্যাং ভাবছিল তার ব্যাপারে জানার পরেও তো আমি কোনো কিছু বুঝতে পারছি না, এই ড্রাই রোজের কি রহস্য থাকতে পারে, আর সে কেনই বা ৮ বছর ধরে এটা তার কাছে রেখেছে। মিস্টার জো যার জন্য এই ফুলটা রেখেছে সে তার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সব কিছু ভেবে চিন্তে সে গিয়ে শুয়ে পড়ে। মিস্টার জো তার ট্রিপ থেকে ফিরে এসেছিল এবং তাকে কম্বল দিয়ে কভার করেছিল। ফ্যাং বলে মিস্টার জো তুমি চলে এসেছো, আর তাকে হাক করে ফেলে। মিস্টার জো বলে তুমি আমাকে এখন টাচ করো না, আমি এখন বাইরে থেকে এসেছি, তোমার ঠান্ডা লেগে যেতে পারে। আর ফরহেডে কিস করে আর বলে আমি আমার জামা চেঞ্জ করে আসছি। ফ্যাং বলে আমি তোমার ফিচার পড়েছি, যখন কাজ করো তোমাকে অনেক হ্যান্ডসাম লাগে। ফ্যাং তো নিজেকে বোঝাচ্ছিল, আমি আবার তাকে কী সব বলে দিলাম। এখন তো মিস্টার জো ভাবতে পারে আমি তার সাথে রোমান্স করতে চাই। তারপরে সিনে তারা দুজনেই শুয়েছিল। মিস্টার জো তাকে জিজ্ঞেস করে আমাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা তুমি কি ভেবেছো। ফ্যাং তাকে বলে ঠিক আছে। তখন তো মিস্টার জো তার উপরে চড়ে বসে আর তারা দুজনে একে অপরকে কিস করছিল। ফ্যাং তারপর মিস্টার জোকে জিজ্ঞেস করে তুমি কোন ব্যাপারে কথা বলছিলে। মিস্টার জো বলে আমি বিজনেস ট্রিপে যাওয়ার আগে তোমাকে যা বলেছিলাম নিজেকে প্রস্তুত রাখতে। ফ্যাং বলে আমার পায়ে ব্যথা, এখন আমি কোনো কিছুই করতে চাই না। মিস্টার জো বলে তোমার থেকে তোমার বডি বেশি সৎ, তুমি আমাকে বোকা বানাতে পারবে না। ফ্যাং বলে তোমার ব্যাপারে মেড আন্টি যা বললো তুমি তো তার থেকে একেবারে ডিফারেন্ট। মিস্টার জো তখন সরে যায় আর বলে আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমি চাই তুমি নিচে আমাকে জানো, কারো কথা শুনে বা কোনো কিছু জেনে তুমি আমাকে বিচার না করো, তুমি আমার কাছে এসে আমার ব্যাপারে খুব ভালোভাবেই জানতে পারো। ফ্যাং ভাবছিল মিস্টার জো আমার সাথে অনেক বেশি ভালো, আমার পাস্টের সব ঘটনা ভুলে নতুন করে সব শুরু করতে হবে। অন্যদিকে ফ্যাংকে তার প্রেসিডেন্ট বলছিল তুমি কি কাউকে অফেন্ড করেছো, কেউ তোমাকে মনে হচ্ছে টার্গেট করেছে। ফ্যাং বলে আমি তো কাউকে অফেন্ড করিনি। তারপর কাজের ব্যাপারে তারা কথা বলে। অন্যদিকে ফ্যাংক এসে ডাক্তার চেক করে আর দেখতে পায় তার পা তো পুরোপুরি সুস্থ হয়ে গেছে। ডাক্তারের যাওয়ার পরপরই তো মিস্টার জো তার ওয়াইফকে হাগ করছিল। ফ্যাং তার হাজব্যান্ডকে জিজ্ঞেস করে তুমি এই সব কিছু কি করছো। মিস্টার জো বলে ডাক্তার বলেছে তোমার পা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, কালকে রাতে আমরা যেটা করতে পারিনি এখন কন্টিনিউ করতে পারি। ফ্যাং বলে এখন সম্ভব না, কালকে আমার অনেক গুরুত্বপূর্ণ বিজনেস ডিনারে যেতে হবে, কিন্তু আমি এখন চাই না আমাদের সম্পর্কের ব্যাপারে পাবলিক জানতে পারুক, আমি এই ব্যাপারটাকে নিজে হ্যান্ডেল করতে চাই। মিস্টার জো বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার কিন্তু সুদ চাই। এ কথা বলে সে ফ্যাংকে কিস করে। তারপরে সিনে আমরা সেই বিজনেস ডিনারের সিন দেখতে পাই যেখানে তারা মিস্টার জ্যাংয়ের সাথে দেখা করতে গিয়েছিল। ফ্যাং তো মিস্টার জ্যাংয়ের সাথে প্রজেক্টের ব্যাপারে অনেক কথা বলে, কিন্তু সে লোকটা কোনো রেসপন্সই করে না। অন্যদিকে মিস্টার জো কাজ করছিল, তখনই তার কাছে তার সেক্রেটারি আসে আর মিস্টার জোকে বলে আপনি আমাকে যে কাজ করতে বলেছিলেন সে কাজ আমি করে ফেলেছি। তারপর প্রেসিডেন্ট তাকে বলছিল আমাদের রেজাল্ট একেবারেই ভালো আসেনি। তখনই আমাদের নায়িকাকে পিক করার জন্য তার হাজব্যান্ড চলে আসে। ফ্যাংও তখন সে গাড়ির মধ্যে চড়ে বসে। মিস্টার জ্যাং তো সব কিছু দেখতে পায় আর সে বাইরে চলে আসে। সেক্রেটারি মিস্টার জ্যাংকে বলে ম্যাডামকে তার হাজব্যান্ড পিক আপ করতে এসেছে, তাই প্লিজ আপনি তাকে ডিস্টার্ব করবেন না। অন্যদিকে ফ্যাং তো মিস্টার জোকে বলছিল আমি তোমাকে বলেছিলাম তুমি আমাকে পিক আপ করতে আসবে না, আর তুমি তোমার স্ট্যাটাস আর পাওয়ার কাউকে দেখাবে না। মিস্টার জো বলে তোমার প্রফেশনাল দিকটা তুমি খেয়াল রেখো, আর বাকি সব কিছু আমি সামলে নিব। ফ্র্যাঙ্ক তার হাজব্যান্ডকে বলছিল তুমি একটা ওল্ড ফক্স, তুমি জানো কিভাবে কথার মাধ্যমে একেবারে বাজিমাত করা যায়। যাই হোক, প্রেসিডেন্ট আমাকে বলেছে আমি নাকি ল ফার্মের ফেস, আমাকে কেমন লাগছে। মিস্টার জো তাকে বলে হ্যাঁ তোমাকে অনেক সুন্দর লাগছে, আর তাকে কিস করে। অন্যদিকে ফ্যাং তো চাঁদ দেখছিল আর বলছিল আজকের মনটা কত সুন্দর। মিস্টার জো বলে তোমার কাছে এত সময় আছে মন দেখার। এরকম ভাবে সে তো ফ্যাংয়ের অনেক কাছে চলে যায় এবং তারা দুজনে প্রথমবারের মতো নাইট স্পেন্ড করে। তারপর সকালে মিস্টার জো তার ওয়াইফকে বলছিল এখন সময় হয়ে গেছে, জেগে যাও, কিন্তু ফ্যাং বলছিল না এখন না হাজব্যান্ড। তারপর তারা দুজনেই তো একে অপরের সাথে ফ্লার্টিং করছিল, মানে তাদের বিবাহিত জীবন অনেক সুন্দরই কাটছিল। তারপরে সিনে ফ্যাংকে তার প্রেসিডেন্ট জিজ্ঞেস করছিল কালকে রাতে তোমাকে মিনিস্টার জো পিক করতে এসেছিল সেই কি তোমার হাজব্যান্ড। ফ্যাং তাকে বলে হ্যাঁ। তখন তাকে প্রেসিডেন্ট বলে তুমি কেন তোমার হাজব্যান্ডকে বলে এই প্রপোজাল পাশ করিয়ে দিচ্ছ না। ফ্যাং বলে আমার কথা আপনার খারাপ লাগতে পারে, কিন্তু আমি আমার হাজব্যান্ডের ইউজ করতে চাই না, আমি নিজের ব্যাকগ্রাউন্ড এবং আমি আমার নিজের দক্ষতা দিয়ে কাজটাকে কমপ্লিট করতে চাই। তখনই সেই জায়গায় প্রেসিডেন্টের কাছে কল আসে এবং বলা হয় আপনাদের বিজনেস প্রপোজাল পাশ হয়ে গেছে, মানে তাদের ল ফার্মে যে প্রজেক্ট ছিল। প্রেসিডেন্ট বলে এই মাসে আমি তোমাকে 3 গুণ বেশি বোনাস দিব। অন্যদিকে ফ্যাং তো পুরাই শকড। অন্যদিকে মিস্টার জো কাজ করছিল, তার কাছে তার অ্যাসিস্ট্যান্ট আসে আর তার জন্য স্পেশাল কিছু খাবার এনেছিল। মিস্টার জো তাকে জিজ্ঞেস করে সব কিছু আবার কি।
অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি তো অফিসেও কাজ করেন, তাছাড়া বাড়িতেও কাজ করেন, তাই এটা আপনার শক্তি বাড়িয়ে দিবে। মিস্টার জো তখন সেটা খেতে শুরু করে। তারপর রাতে তারা দুজনেই খাবার খাচ্ছিল। ফ্যাং তাকে জিজ্ঞেস করে, আমার ল ফার্মের প্রপোজাল পাশ করাতে তুমি সাহায্য করেছো? মিস্টার জো বলে, তুমি তোমার কাজে ফোকাস করো, যাতে কোনো সমস্যা না হয়, আর যদি কোনো সমস্যা হয় সেগুলো আমি দেখে নিব। ফ্যাং বলে, তুমি আমার জন্য সব সমস্যার সমাধান করতে পারবে? মিস্টার জো বলে, হ্যাঁ। তারপরে সিনে আমরা দেখতে পাই রাতের 5টা বাজে এবং সে তার ওয়াইফকে নিয়ে জগিং করছিল। ফ্যাং তো রেগেছিল এবং তার হাজব্যান্ডকে বলছিল, তুমি রাতে যে এক্সারসাইজের কথা বলছিলে, তুমি আসলে এই ব্যায়ামের কথা বলেছিলে? মিস্টার জো বলে, হ্যাঁ, না হলে আর কি। সকালে ফ্যাং খাবার খেয়ে অনেক রেগে মেগে দরজা অনেক জোরে লাগিয়ে চলে যায়। মিস্টার জো তো বুঝতেই পারে না কি হয়েছে। আর সে ফ্যাংকে বলে, তোমার যদি সকালে এক্সারসাইজ করতে ভালো না লাগে, আমরা বিকালে করতে পারি বা রাতে। কিন্তু ফ্যাং তো রেগে মেগে তাকে ব্লকই করে দিয়েছিল। মিস্টার জো তারপর অফিসে চলে যায় এবং সে তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল, পরিবারে কেউ যদি তোমাকে ব্লক করে দেয় তাহলে কি করতে হবে? অ্যাসিস্ট্যান্ট তো বুঝতেই পারে আর সে বলে তার রাগ ঠান্ডা হলে সে এমনিতেই ব্লক খুলে দিবে, তাই তাকে একটু সময় দেওয়া প্রয়োজন, আর তাকে আপনাকে ইমোশনালি কমফোর্ট দিতে হবে। তারপরে সিনে মিস্টার জো কাজ শেষ হলে সে তো বাড়িতে বসেছিল। তখনই সেই জায়গায় ফ্যাং আসে আর তাকে জিজ্ঞেস করে, তুমি কেন রেস্ট করনি? মিস্টার জো তাকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে ব্লক করেছো? ফ্যাং তখন ব্লক খুলে দেয় আর বলে, আমি তোমাকে কোনো ব্লকই করিনি। মিস্টার জো তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার ওপর রেগে আছো? তোমার যদি আমার কোনো বিষয় ভালো না লাগে তুমি আমাকে বলতে পারো। যখন আমার 5 বছর ছিল তখন আমার মা মারা যায়। যদিও আমার সৎমা এখন অনেক বেশি ভালো, কিন্তু ছোট থেকে আমার গ্র্যান্ডপাই আমাকে বড় করেছে। আমি যে পরিবারের হায়ার, তাই আমাকে এরকম ভাবে আমার গ্র্যান্ডপা তৈরি করেছে। আর আমি কখনো ইমোশনের ব্যাপারে ভাবার চিন্তা ভাবনাও করতে পারিনি। আমার যে পরিবারের সিস্টেম অনুযায়ী চলতে হয়েছে। এ কথা বলে সে তো কান্না করছিল। কিন্তু যাই হোক, আমি তোমার জন্য অনেক ভালো একজন হাজব্যান্ড হতে চাই। মাঝে মাঝে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমার টেম্পার অনেক বেশি হাই হয়ে যায়, মাঝে মাঝে আমি অনেক বেশি ক্লামসি হয়ে যাই। কিন্তু আমি কখনোই তোমাকে হার্ট করতে চাই না। যদি ভুলে করেও ফেলি, আমাকে ক্ষমা করে দিও। আমাকে তুমি শিখিয়ে নিও যাতে আমি তোমার মতো করে গড়ে উঠতে পারি। ফ্যাং বলে, আসলে সকালে ব্যায়াম করা আমার ভালো লাগে না। মিস্টার জো বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আর কখনোই এক্সারসাইজ করাবো না। তারপর মিস্টার জো যখন কাজ করছিল, ফ্যাং তার কোলে বসেছিল আর সবকিছু দেখছিল। ফ্যাং কিছু কাজের জন্য তার ল্যাপটপ নেয়। ল্যাপটপ খোলার পরই সে তার ইউনিভার্সিটির অনেকগুলো ছবি দেখতে পায়। আর সে তার ল ফার্মে যেসব কাজ করেছে সেই সব কাজের ব্যাপারেও ডিটেলস ছিল। ফ্যাং তো অবাক হয়ে জিজ্ঞেস করে, আমার ডেটা এখানে কিভাবে আসলো? মিস্টার জো তো কোনো কিছুই বলতে পারছিল না। ফ্যাং ভাবে সবার কিছু না কিছু সিক্রেট থাকে, তাই আমি তাকে আর জিজ্ঞেস করব না। যখন তার ইচ্ছে হবে সে নিজেই আমাকে বলে দিবে। আর সে মিস্টার জোকে হাক করে থাকে। তারপরে সিনে তারা আবারও মিস্টার জো এর বাড়িতে চলে যায়। সবাই তো মিস্টার জোকে দেখে অনেক বেশি হ্যাপি হয়, কারণ তাকে দেখে একেবারে চেঞ্জ মনে হচ্ছিল। অন্যদিকে ফ্যাং তো বেবের সাথে চলে যায় এবং মোমো বানাচ্ছিল। আর সে মিস্টার জোকে টিজ করার জন্য একটা মোমোতে অনেক বেশি ঝাল দেয়। মিস্টার জোয়ের কাছে মোমো তো ভালোই লাগছিল, তখন সে ঝালওয়ালা মোমোটা দেয়। সেটা খাওয়ার পর তো মিস্টার জোয়ের অবস্থাই খারাপ হয়ে যায়। ফ্যাং বলছিল, হাজবেন্ড তোমার কি ঝাল লেগেছে, আর তাকে পানি এগিয়ে দেয়। তারপর তারা বাড়িতে চলে যায়। মিস্টার জো তাকে বলে, তুমি কেন আমার থেকে পালাচ্ছ? তুমি কি কোনো ভুল করেছো? মিস্টার জো বলে, তোমার কথার মানে আমি বুঝতে পারছি না। মিস্টার জো বলে, এখন তুমি বুঝতে পারবে, আর তাকে ক্যারি করে বিছানায় নিয়ে যায়। তারপরে সিনে তারা দুজনেই আবার চলে যায় ফ্যাং এর বাড়িতে। ফ্যাং এর মা তার মেয়েকে জিজ্ঞেস করছিল, তুমি কি হ্যাপি? ফ্যাং বলছিল, হ্যাঁ, অনেক বেশি। তারপর সবাই তো একসাথে খাবার খাচ্ছিল। মিস্টার জো তার ওয়াইফকে খাবার খাওয়াতে ব্যস্ত। ফ্যাংকে এত খুশি দেখে তার প্যারেন্টসেরা তো অনেক বেশি হ্যাপি ছিল, কারণ তার একেবারে ভালো মানুষকে চুজ করেছে। তারপর রাতে ফ্যাং তার মায়ের সাথে বসেছিল। তার মা তাকে বলছিল, মিস্টার জোয়ের সাথে তোমার সম্পর্ক অনেক বেশি ভালো, কিন্তু তোমরা কেন বাচ্চা করছো না? ফ্যাং তার মাকে বলছিল, মা, এখনো আরো বেশি সময় আছে, প্লিজ একটু ওয়েট করো। ফ্যাংকে তার মা বলছিল, এখন মিস্টার জোয়ের 34 বছর চলছে, সে যদি এখন বাচ্চা না করে কবে করবে? তোমাদের বিয়ে আগে হয়ে গেলে কত বেশি ভালো হতো। তুমি কি তোমার হাজবেন্ডকে চেক আপ করেছো? সে কি ঠিক আছে? ফ্যাং তার মাকে বলে, হ্যাঁ মা, সে ঠিক আছে। তুমি সব কি কথাবার্তা বলছো? অন্যদিকে মিস্টার জো তো সবকিছুই বুঝতে পারছিল তারা কি নিয়ে কথাবার্তা বলছে। মিস্টার জোয়ের তো অনেক বেশি খারাপ লাগছিল, তাই সে বাইরে চলে আসে। মিস্টার জো স্মোক করতে করতে একটা গার্ডেনে চলে যায়। মিস্টার জো আঙ্কেলকে জিজ্ঞেস করে, আপনি তো 8 বছর আগে ওই জায়গাটা পরিষ্কার করতেন। তখন সে লোকটা বলে, হ্যাঁ, আমার তো মনে হচ্ছে আপনার মেমোরি অনেক বেশি ভালো, এত বছর আগের কথাও আপনার মনে আছে। আসলে এটাই সে গার্ডেন ছিল, যে গার্ডেনে সে আমাদের নায়িকাকে প্রথমবার দেখেছিল, আর সে তো একেবারে আগের ঘটনা মনে করছিল। সে আঙ্কেল বলছিল, আগে এই জায়গাটা অনেক সুন্দর ছিল, ফুলে ভরপুর, কিন্তু এখন সব ফুলগুলো মারা গেছে। তখনই ফ্যাং তার কাছে চলে আসে আর বলে, তুমি এখানে কি করছো?
আর তুমি কি আবার স্মোকিংও করো? মিস্টার জো বলে, আমি একটু ফ্রেশ এয়ার নিতে এসেছিলাম। আর মাঝে মাঝে যখন আমি অনেক স্ট্রেসে থাকি তখন স্মোকিং করি। মিস্টার জো ফ্যাংকে বলে, তুমি কিছু জিজ্ঞেস করতে চাইলে করতে পারো। ফ্যাং তাকে জিজ্ঞেস করে, তুমি তোমার লাইব্রেরিতে যে ফুলের ফ্রেমটা রেখেছো সেই ফুলটা কি তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ? ফ্যাং তো এই ফুলের কাহিনী কোনো কিছুই জানতো না। মিস্টার জো তাকে বলে, হ্যাঁ সেটা অনেক গুরুত্বপূর্ণ। কথা বলে সে তার ওয়াইফকে ক্যারি করে বাড়িতে নিয়ে যায় এবং তার সাথে রোমান্স করতে শুরু করে। ফ্যাং বলে, এখনো পুরো ব্যাপারে আমাকে কোনো কিছু বললে না। মিস্টার জো বলে, হ্যাঁ সেই ফুলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই তো সেটাকে আমি ফ্রেম করে রেখেছি, কিন্তু এই ব্যাপারে আমি তোমাকে পরে বলবো। তারপরের দিন ফ্যাং তার হাজব্যান্ডকে বলছিল, আজকে আমাদের গেট টুগেদার পার্টি, তাই আমি আজকে রাতে বাড়িতে আসতে পারবো না। আর সে তার হাজব্যান্ডকে কিস করে চলে যায়। মিস্টার জো তাকে আর থামায় না, যদিও তার খারাপ লাগছিল। মিস্টার জোরে তো অনেক বেশি একা লাগছিল, আর অন্যদিকে তো আমাদের নায়িকা পার্টি করছিল। মিস্টার জো তো বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল কখন তার ওয়াইফ আসবে, আর অন্যদিকে ফ্যাং তো অনেক মজা করছিল। তখনই তার কাছে বেবের কল আসে আর তাকে বলছিল, আন্টি তোমাকে নতুন বছরের শুভেচ্ছা, কিন্তু আজকে তো আঙ্কেলের জন্মদিন, তুমি কিভাবে কাটালে? ফ্যাং তো জানতো না আজকে মিস্টার জোয়ের জন্মদিন, তাই সে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে বাড়িতে যাওয়ার জন্য। বেবে বলছিল, আসলে আমার আঙ্কেল কখনই বার্থডে সেলিব্রেট করে না, কিন্তু আপনি আছেন, নিশ্চয়ই সে সেলিব্রেট করবে। অন্যদিকে আমরা সেখানে আরেকজন লোককে দেখতে পাই যে বলছিল সে তো ফ্যাং পরিবারের বড় মেয়ে। অন্যদিকে ফ্যাং তো বাড়িতে যাওয়ার আগে তার হাজব্যান্ডের জন্য উপহার কেনার জন্য গোল্ডের দোকানে চলে যায় এবং কিছু একটা কিনে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর দেখতে পায় মিস্টার জোতো সেই জায়গায় তার জন্য খাবার বানাচ্ছিল। আর সে হঠাৎ করে তার হাজব্যান্ডের কাছে গিয়ে তাকে হাক করে। মিস্টার জো তাকে জিজ্ঞেস করে, তোমার পার্টি কি শেষ হয়ে গেছে? ফ্যাং বলে, আমার তো মনে হয় পার্টি একেবারে বোরিং, আর তুমি তো আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ পার্টির থেকেও। ফ্যাং তার হাজব্যান্ডকে খাবার বানাতে দেখছিল আর ভাবছিল তার নিশ্চয়ই অনেক বেশি একা লাগছিল আমাকে ছাড়া। মিস্টার জো দেখতে পায় সে তার জন্য কি কিনেছে। ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় তারা যখন 5 বছর ছিল তার প্যারেন্টস তার সাথে জন্মদিন সেলিব্রেট করছিল, কিন্তু হঠাৎ করে সেখানে তার মায়ের হার্ট অ্যাটাক করে এবং তার মা সেদিনই মারা গিয়েছিল। তারপর থেকে সে তার জন্মদিন একেবারে সেলিব্রেট করে না, কিন্তু বর্তমানে ফ্যাং তো অনেক সুন্দরভাবে তার জন্মদিন সেলিব্রেট করছিল। মিস্টার জো সেই জায়গায় উইশ করে এবং তারা দুজনে অনেক মজা করছিল। ফ্যাং মিস্টার জোকে বলছিল, সরি, আমার জন্য তোমার দিনটা অনেকটাই খারাপ হয়ে গেছে, তুমি অনেক বেশি একা ফিল করেছো তাই না? মিস্টার জো বলে, তুমি একেবারেই বেশি ভেবো না, আমি অনেক বেশি হ্যাপি তুমি আমার পাশে আছো তাই। ফ্যাং তো সেই জায়গায় একটা স্বর্ণের গোলাপ বের করে আর বলে, তোমার স্টাডি রুমে যেটা আছে সেটার থেকে ওই ফুলটা বেশি সুন্দর, এই ফুলটা কখনোই শুকাবে না। আসলে আমাদের ফ্যাং তো অনেক বেশি জেলাস ফিল করছিল, কারণ সে মনে করছিল সেই ফুলটা অন্য কোনো মেয়ের। ফ্যাং তার হাজব্যান্ডকে বলছিল, তোমার কাছে যে ফুলের ফ্রেম আছে তার থেকে ওইটা বেশি বেটার তাই না? মিস্টার জো ভাবছিল দুইটা ফুলই তো তোমারই, আর সে তার হাত হার্টের মধ্যে রাখে আর বলে, এ মনে শুধুমাত্র তুমিই আছো। তারা দুজনেই সেই জায়গায় অনেক সুন্দর সময় কাটায়। মিস্টার জো তার ওয়াইফকে ক্যারি করে বিছানায় নিয়ে যায় এবং তারা দুজনে বাথটাবেও চলে যায় এবং সেখানে রোমান্স করে। তারপর আমাদের তাদের পরের দিনের সিন দেখানো হয় যেখানে ফ্যাং গিয়ে তার হাজব্যান্ডকে হাগ করে। তারা দুজনে একসাথে খাবার খায় এবং ফ্যাং তো বারবার তার হাজব্যান্ডের প্রশংসাই করছিল। মিস্টার জোরে তো খুশির কোনো ঠিকানাই ছিল না, এত বছর ধরে যে মেয়েকে সে ভালোবাসে সে এখন তার কাছেই আছে। ফ্যাং তাকে জিজ্ঞেস করে, তুমি যদি আমাকে ভালোবেসেই থাকো কখন থেকে আমাকে ভালোবাসা শুরু করেছো? মিস্টার জো বলে, 8 বছর ধরে। ফ্যাং তাকে জিজ্ঞেস করে, যদি 8 বছর ধরেই তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি কেন আগে আমার কাছে আসোনি? আমরা দেখতে পাই ফ্যাং যখন গ্র্যাজুয়েট হয়েছিল তখনও মিস্টার জো তার পেছনেই ছিল। সে যখন তার কেরিয়ার শুরু করেছিল তখনও সে তার পেছনেই ছিল। যখন জুনহি তার প্রথম বিয়ে হয়েছিল তখনও সে তার পাশেই ছিল। আসলে পেছন থেকে সে সবসময় তার পাশে ছিল, কিন্তু কখনই তার সামনে আসেনি। বর্তমানে ফ্যাং বলছিল, যদি জুনহির সাথে আমার বিয়ে হয়ে যেত তুমি কি করতে? মিস্টার জো বলে, এরকম কখনোই হতো না। আসলে জুনহি তাকে যতগুলো মেয়ের সাথে চিট করেছিল সব মেয়েদের ছবি তার কাছেই ছিল, আর ফ্যাংয়ের কাছে সে রোমান্টিক ছবি কিন্তু সেই পাঠিয়েছিল যাতে সে জুনহির সাথে ব্রেকআপ করে, কিন্তু সে বর্তমানে তার ওয়াইফকে কোনো কিছুই বলে না। তারপরে সিনে তারা দুজনে তুষারপাতে অনেক সুন্দর খেলা করছিল এবং স্নোম্যানও বানায়। অন্যদিকে বেবে তো সেই জায়গায় তার মায়ের সাথে কথা বলছিল। তার মা তো ছবি দেখার পর জানতে পারে এটা তো সেই মেয়েটা যাকে বিয়ে করার জন্য মিস্টার জো তার গ্র্যান্ডপাকে রাজি করাচ্ছিল। তার গ্র্যান্ডপা বুঝতে পারে হয়তো সে তাকে পছন্দ করে, তাই সেও বিয়ের জন্য রাজি হয়ে গিয়েছিল। বেবের মা তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ মিস্টার জোয়ের সাথে তার মনের মানুষেরই বিয়ে হয়েছে। অন্যদিকে ফ্যাং তার হাজব্যান্ডকে বলছিল, যখন আমি আমার পায়ে ব্যথা পেয়েছিলাম তখনই সে ফুলটা আমি পেয়েছিলাম, এখন আমাকে বলো না প্লিজ সে ফুলটা তুমি কোথায় পেয়েছো, আর সে ফুলটা তোমাকে কে দিয়েছিল? মিস্টার জো বলে, সারা জীবন তুমি তো আমার সাথেই থাকবে, তাই একটু অপেক্ষা করো।
ফ্যাং বলে, যদি আমি ফ্যাং পরিবারের মেয়ে না হতাম তুমি কি আমাকে বিয়ে করতে? মিস্টার জো বলে, তুমি সাধারণ কোনো মেয়ে হলেও আমি তোমাকেই বিয়ে করতাম, কারণ আমি আগে ভেবে নিয়েছিলাম তুমি শুধুমাত্র আমার হবে। অন্যদিকে ফ্যাং সবার সামনে স্পিচ দিচ্ছিল, তার স্পিচ তো অনেক বেশি ভালো হয়। আমরা সেখানে মিস্টার চ্যানকে দেখতে পাই, সে লোকটা তো তার অনেক প্রশংসা করে। ফ্যাং যখন কাজ শেষ করে চলে যাচ্ছিল, তার সাথে জুনহির দেখা হয়। জুনহি তাকে বলে, তুমি তো আরো সুন্দরী হয়ে গেছো। জুনহি তার জিএফের সাথে ছিল, তারপরে ওই সব কথাবার্তা বলছিল। তার জিএফ তো তার উপর রাগ দেখাচ্ছিল। ফ্যাং যাওয়ার আগে সে মেয়েটাকে বলে, তুমি অনেক সুন্দরী, তোমার কাছে যোগ্যতাও আছে, তোমার তো এরকম লোকের কোনো প্রয়োজনই নেই, তুমি চাইলে নিজের যোগ্যতায় যে কোনো কিছুই করতে পারো। এ কথা বলে সে চলে যায়। জুনহি বলে, তুমি তার কথা কেন শুনছো? তার জিএফ তো রেগে যায় এবং তার সাথে ব্রেকআপ করে চলে যায়। অন্যদিকে মিস্টার চ্যান বলছিল, ফ্যাং তোমার সাথে আমার আবারও দেখা হবে। অন্যদিকে ফ্যাং তো বাড়িতে ছিল, তখন তার হাজব্যান্ডের কথা তার মনে পড়ে। তার হাজব্যান্ড বলে, যদি তুমি সব কিছু জানতে চাও তাহলে আমার লাইব্রেরির মধ্যে একটা নোট আছে, সেটা নিয়ে তুমি পড়ো, আর সেখানে একটা অ্যালবাম আছে, সেটার মধ্যেই তোমার সব প্রশ্নের উত্তর। ফ্যাং সেটা খোঁজার জন্য যায়, কিন্তু তার আগে তার হাজব্যান্ড তার কাছে চলে এসেছিল এবং তার জন্য ফুলের বুকেটও এনেছিল। তাই সে অ্যালবামের কথাই ভুলে যায় এবং তার হাজব্যান্ডের সাথেই সময় কাটাতে শুরু করে। তারপরে সিনে ফ্যাং যখন তার কাজ শেষ করে বাড়িতে যায়, সে ভাবছিল তার হাজব্যান্ড কত মজার মজার খাবার বানায়, আজকে সে তার হাজব্যান্ডের জন্য নুডলস বানাবে। আর সে তো নুডলস বানানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু তার বানানো খাবার একেবারেই মজা হয় না। কিন্তু মিস্টার জো তার ওয়াইফের কথায় সে খাবার খেয়ে নেয়। মিস্টার জো তার ওয়াইফকে বলে, আমি খাবার বানাতে পারি, তোমার এত কষ্ট করে খাবার বানাতে হবে না, তাছাড়া আন্টিও আছে, তোমার এসব খাবার আর বানাতে হবে না। ফ্যাং বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু কিছুদিনের জন্য আমার তো যেতে হবে বিজনেস ট্রিপে, একটা কাজের জন্য। মিস্টার জো বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যে সিটিতেই যাও না কেন সাবধানে থেকো। তারপরের দিন মিস্টার জো তার ওয়াইফের সাথে ছিল, তাকে বলছিল, তুমি ভালোভাবে খাবার খেও, সেখানে গিয়ে বেশি চাপ নিবে না, শান্তি মতো কাজ করবে, আর বেশি ওভারটাইমও করবে না, আর তুমি নিজেও সাবধানে থেকো। মিস্টার জো জানতে পারে তার সাথে মিস্টার শ্যানও যাবে, সে তো অনেক জেলাস হয়ে যায় এবং তাকে গাড়ির মধ্যেই কিস করতে শুরু করে। মিস্টার শ্যান তো এই সব কিছু দেখে ফেলে এবং তার মন একেবারে ভেঙে যায়। ফ্যাং তারপর তার প্রজেক্টের জন্য চলে যায়। মিস্টার জো তার অ্যাসিস্ট্যান্টকে বলে, সে যে প্রজেক্টে গিয়েছে সেই সব প্রজেক্টের ইনফরমেশন আমি চাই। তার একটা শহরে কনস্ট্রাকশন ব্যাপারে কথা বলতে গিয়েছিল, কিন্তু সেই জায়গায় সব গ্রামবাসীরা তার সাথে একেবারে একমত হচ্ছিল না। কিছুক্ষণের মধ্যেই সেখানে মিস্টার চ্যান চলে আসে এবং সবাইকে শান্ত করে। অন্যদিকে তারা দুজনে তো প্রজেক্টে কাজ করছিল। মিস্টার শ্যান ফ্যাংকে বলে, আমার মনে হচ্ছে না সেই মিস্টার চ্যান নামের লোকটা কোনো ঠিক মানুষ হতে পারে, সে ইচ্ছে করে তোমার কাছে আসার চেষ্টা করছে। তারা এইসব ব্যাপার নিয়ে কথা বলছিল, তখনই মিস্টার জোয়ের কল আসে। মিস্টার জো তার ওয়াইফকে বলে, মিস্টার চ্যানের বাবা অনেক বড় একটা পজিশনে আছে, তাই তুমি সাবধানে থেকো। এসব ব্যাপারে কথা বলে তারা কল কেটে দেয়। জোয়ের কাছে অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে, মিস্টার চ্যান সব কিছু করছে, আসলে সে তার কনস্ট্রাকশন সাইডে অনেক ঘোটালা করেছে, আর মিস ব্যাংয়ের ওপর প্রথম যে অ্যাটাক হয়েছিল সে অ্যাটাকও সেই করিয়েছিল, সেখানে থাকা এখনও তার জন্য অনেক ডেঞ্জারাস হতে পারে। অন্যদিকে মিস্টার চ্যান ফ্যাংকে বলছিল যে কোনোভাবে হোক এই প্রজেক্টটাকে পাশ করাতে, কিন্তু ফ্যাং তাকে বলে, আমি কোনো ইল্লিগাল কাজ করব না। মিস্টার চ্যান বলে, তুমি আমার সিটিতে এসেছো, তুমি আমার কথা না শুনলে বেঁচে ফিরতে পারবে না, কিন্তু সে তাকে ইগনোর করে চলে যায়। আর সে যখন পার্কিং লটে ছিল তখনই সে থেকে অনেকগুলো লোক চলে আসে এবং তার উপর অ্যাটাক করতে শুরু করে, কিন্তু সময় মতো মিস্টার জো সেখানে চলে আসে এবং তাদেরকে প্রতিহত করে। আর সে তার লোকদেরকে বলে ভালোভাবে ইনভেস্টিগেশন করতে এই ম্যাটারে। অন্যদিকে মিস্টার চ্যান তো এই সব কিছুই দেখতে পায়, আর সে তার লোককে বলে ইনভেস্টিগেশন করতে তাদের মধ্যে কি সম্পর্ক আছে। অন্যদিকে এসব দেখে তো মিস্টার জো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, কারণ সে তার ওয়াইফকে হারানোর কথা একেবারেই ভাবতে পারে না। ফ্যাং তাকে বলে, কোনো ব্যাপার না। মিস্টার জো বলে, আমি সবকিছু হারাতে রাজি, কিন্তু তোমাকে হারাতে আমি একদমই রাজি না। আর সে ইমোশনাল হয়ে তার হাজব্যান্ডকে হাক করে ফেলে। অন্যদিকে মিস্টার চ্যান তো একেবারে ফেঁসে গিয়েছিল, কারণ সে অনেক ঘোটালা করেছে, আর এখন তার উপরই অ্যাকশন নেওয়া হবে। ফ্যাং বলে, তুমি যত ইল্লিগাল কাজ করেছো সব প্রমাণ আমি পুলিশকে দিয়ে দিয়েছি, এবার তুমি বাঁচবে না। মিস্টার চ্যান বলে, তুমি জানো না আমার বাবার পজিশন কত বড়, কিন্তু মিস্টার জো বলে, তুমি একেবারে চিন্তা করো না, তোমার বাবাও তোমার সাথে জেলে যাবে। চ্যানকে পুলিশ ধরে নিয়ে যায় এবং আমাদের হিরো আমাদের হিরোইনকে জড়িয়ে ধরে। তারপরে সিনে মিস্টার জো তার ওয়াইফকে একটা জায়গার মধ্যে নিয়ে যায়, যে জায়গার মধ্যে ঠিক সেদিনের মতোই হলুদ গোলাপ ছিল, ঠিক সেরকমভাবে সে ডেকোরেশন করেছিল। ফ্যাংয়ের তো সবকিছু অনেক বেশি ভালো লাগে। মিস্টার জো তাকে কনফেস করে আর বলে, যদিও আমাদের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, কিন্তু আমি তোমাকে 8 বছর ধরে ভালোবাসি। তোমার কি মনে আছে এরকম ভাবে তুমি একবার ফুলের বাগানে গিয়েছিলে এবং তোমার কানে তুমি এরকম ভাবে ফুল রেখেছিলে, কিন্তু তোমার চলে যাওয়ার সময় সে ফুলটা পড়ে যায়, আসলে সে হলুদ ফুলটা সেই ফুলটাই ছিল। ফ্যাংয়েরও সবকিছু মনে পড়ে যায়, আর সে বুঝতে পারে মিস্টার জো তার প্রতি কত সিনসিয়ার ছিল আর তাকে কত বেশি ভালোবেসেছে।
তখন সে তার হাজব্যান্ডকে কিস করে এবং এখানে আমাদের ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং।